পৃথার ইচ্ছে ডানায় আপনাকে আবারও স্বাগত। আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম অনাচার। লিখেছেন আশাপূর্ণা দেবী। সুভাষ কাকিমার নামে একেবারে ছিচিকার পড়ে গেল। মেয়ে মানুষ যে এত বড় কঠিন প্রাণ হতে পারে এ যেন ধারণার অতীত। মেয়ে মানুষ কেন, কোনো মানুষের পক্ষে কি সম্ভব? যে কঠোর কাজ মানুষের পক্ষেই অসম্ভব, তেমন কাজ যদি কোনো মেয়ে মানুষে অম্লান বদনে করতে পারে, তাহলে তাকে লোকে কি না বলবে, কতটুকুই বা বলতে পারবে। আমার নিজের কাকিমা আর মা বাড়ি এসে দালানে পা ছড়িয়ে বসে পড়লেন, বোধহয় মনের উপর এত বড় একটা ধাক্কা সামলাতে। সুভাষ কাকিমারা আমাদের জ্ঞাতি নয়, কাজেই অশৌচের বালাই নেই। তাছাড়া মৃত্যুবাড়ি থেকে ফিরে সধবা মানুষের নাকি তক্ষুনি স্নান করতে নেই, তাই মা কাকিমা কাপড় ছেড়ে বসেছেন। পিসিমা একেবারে ঘাট থেকে একটা ডুব দিয়ে ফিরলেন। উঠোনে দাঁড়িয়ে ভিজে থানের আঁচলটা নিংড়ে নিংড়ে সেই নিংড়ানো জলটুকু দিয়ে পা ধুয়ে দালানে উঠে পিসিমা চাঁচা ছোলা মাজা ঘষা গলায় বলে উঠলেন, যাক, এতদিনে গিরিন খুড়োর হাড় কখানা জুড়ল। আহা, আজন্ম দুঃখী, রোগে শোকে জর্জর দেহখানা টিকে ছিল শুধু পরমায়ু ফুরোয়নি বলেই, নইলে মরেই তো ছিলেন। আলনা থেকে শুকনো মটকার কাপড়খানা পেরে নিয়ে পরে মার কাছাকাছি বসে পড়ে থানের আঁচলখানা দিয়েই ন্যাড়া মাথাটা ঘষে ঘষে মুছতে লাগলেন পিসিমা। মা নিঃশ্বাস ফেলে বললেন, মানুষ জন্ম হয়ে পর্যন্ত এমন সর্বনেশে কথা কখনো শুনিনি ঠাকুরজি। তুমি তো সেদিনের মেয়ে বউ, তুমি শোনোনি সে কিছু মস্ত কথা নয়, জগতের কেউ কখনো শুনেছে? কাকিমা বললেন, আমি শুধু ভাবছি পারলে কি করে, প্রাণ ছিঁড়ে পড়ল না। একদিন নয়, ৮ দিন নয়, ৬-৭ মাস এই দুরন্ত সংবাদ চেপে রেখে স্থির থাকা, উফ, ভাবাই যায় না। মা বললেন, পাষাণে তৈরি বুক। পিসিমা বললেন, ওগো, কার ভিতরে কি থাকে সে শুধু সময় এলেই ধরা পড়ে। সুভাষ ছোড়া যখন ছিল তখন মনে হতো বুঝি এমন ভালোবাসাবাসি আর জগতে নেই, আর তারপর ছোড়া হঠাৎ চলেই গেল কেন, তাই বাকি বলবে। আমার মনে হচ্ছে বউয়ের ভিতরের অন্য গুণ টের পেয়ে সুভাষ মনের ঘেন্নায় চলে গেছিল। জানি এই সমালোচনার আগুন সহজে নিববে না। মানুষকে ধিক্কার দেবার যত রকম ভাষা আছে সব এরা একে একে ব্যবহার করবেন, শেষ পর্যন্ত সংসারের কাজের তাড়ায় যদি ওঠেন। চুপচাপ খানিক শুয়ে অবেলায় অন্যমনাভাবে বেরিয়ে পড়লাম। আজ রবিবার, রাতের ট্রেনেই কলকাতায় ফেরার কথা, কিন্তু কিছুতেই যেন ইচ্ছে হলো না। সারাদিন সুভাষ কাকিমা সম্বন্ধে আলোচনা শুনতে শুনতেই বোধ করি এত ক্লান্ত হয়ে পড়েছি। নিস্তরঙ্গ গ্রাম্য জীবন, সামান্য একটু আলোচনার বস্তু পেলে এরা আষ্টে পৃষ্ঠে তার সদ্ব্যবহার না করে ছাড়ে না। সে জায়গায় এত বড় একটা সাংঘাতিক ব্যাপার। এরপর সুভাষ কাকিমাকে কোন প্রায়শ্চিত্তে শুদ্ধ হতে হবে কে জানে। আচ্ছা, সুভাষ কাকিমা কি কোনো গর্হিত অপরাধ করেছেন, নাকি কুলধর্ম নষ্ট করেছেন, না সামাজিক কোনো অনাচার করেছেন? কি যে করেছেন সে কথা বলা বড় শক্ত। যা করেছেন সে কাজ বোধহয় কেউ কখনো করেনি, তাই সে অপরাধের প্রায়শ্চিত্ত সম্বন্ধে কোনো আলোচনা এখনো হয়নি। ফিরতি পথে দেখি দীনেশ রায়ের বৈঠকখানার উঁচু রোয়াকে বসে জনকতক মিলে ওই আলোচনাই চালাচ্ছে। রোয়াকের সিঁড়িতে ৩-৪টে হ্যারিকেন লণ্ঠন নিবুনির অবস্থায় কমিয়ে বসানো আছে। অন্ধকারে ঠিক চেনা কাউকেই যাচ্ছে না। শুক্লপক্ষে কেরোসিন খরচের দরকার বড় হয় না। রাত বিরেতে পথ হাঁটতে একটা লাঠি ঠকঠকই যথেষ্ট। কিন্তু আজকের কথা স্বতন্ত্র। আজ গ্রামে একটা মৃত্যু ঘটে গেছে। আজ সন্ধ্যার পর থেকে পথে বেরোতে হাতে একটু আগুনের ছোঁয়া থাকা ভালো।
গ্রামের লোকের অন্ধকারে চোখে মানিক জ্বলে। আমাকে দেখি দীনেশ রায় হাঁক দিলেন, কে যাচ্ছে ওখানে? মনতোষ নাকি? বাধ্য হয়ে এগিয়ে গেলাম। দীনেশ রায় বললেন, আজকের দিনে একটা লণ্ঠন নিয়ে বেরোনি কেন বাবাজি? বললাম, বিকেলে বেরিয়েছি। আচ্ছা, একটু বসো। এই সুরেন্দা তো তোমাদের দৌড় দিয়ে যাবেন, একসঙ্গে যেও, আলো ধরে দাঁড়িয়ে দেবেন তখন। না না, দরকার হবে না বলে চলে যাচ্ছিলাম, কিন্তু যেতে দিচ্ছে কে? দীনেশ রায় উদার কণ্ঠে বলে উঠলেন, তোমার দরকার নেই, আমার দরকার আছে। আমি তোমায় একা আঁধারে ছেড়ে দিতে পারি না। এসো এসো। তারপর আজ আর ফিরবে না বুঝি? আগে না, কাল যাব। কাল ছুটি আছে নাকি? না, ছুটি কিসের? তবে জানি উত্তর দেবার স্পষ্ট অনিচ্ছা দেখেও এরা প্রশ্ন করতে ছাড়বেন না, এই এদের বিশেষত্ব। বললাম, এমনি গেলাম না আজ, ভালো লাগলো না। দীনেশ রায় একটু উচ্চাঙ্গের হাসি হেসে বললেন, "হুঁ, ভালো আর লাগবে কোথা থেকে? দেখে শুনে তাজ্জব বনে গেছো একেবারে, কি বলো? সুভাষের স্ত্রীর কীর্তিকলাপ শুনলে তো?" শুনলাম। বলি, তোমরা তো কলকাতায় থাকো হে, অনেক রকম কেতা দেখা অভ্যেস, এমন কেতা দেখেছ সেখানে? বিনীতভাবে বললাম, আজ্ঞে না। সুরেন সরকার গলা ঝেড়ে বললেন, সাফাই শুনলে তো? বলে কি না, বুড়ো মানুষটার মনে দাগা লাগবে বলে তাই শ্বশুরের জন্যে প্রাণ ফেটে মরে যাচ্ছিলেন। ছেলে ভোলানো আর কাকে বলে? বলি, তুই পারলি কি করে তাই বল? অসৎ মেয়েদের রীতির কথা ছেড়ে দাও সুরেন্দা, তারা কি পারে আর কি পারে না, খবরটা খুড়োর কানে উঠলেই তো মাছ খাওয়া শাড়ি পরা ঘুচে যেত। মাথার মধ্যে হঠাৎ একটা যন্ত্রণা বোধ করলাম। বললাম, আচ্ছা কাকা, আমি চলি। আধারেই চললে? হ্যাঁ। নেমে পড়লাম। দীনেশ রায় চেঁচিয়ে উঠলেন, বলি, পৈতে গাছটা গলায় আছে তো হে, নাকি কলকাতার ফ্যাশনে ধোবার বাড়ি পাঠিয়ে দিয়েছ? গাছতলা দিয়ে যাওয়া মানো না তো কিছু। মৃত আত্মা 3 দিন 3 রাত জায়গা ছেড়ে নড়তে চায় না, ঘুরে বেড়ায়, বুঝলে? গাছতলা দিয়ে যেতে যেতে আবার বাড়ির বিপরীত দিকে ঘুরলাম। মৃত আত্মা জায়গা ছেড়ে না নড়ে যদি 3 দিন ধরে সেইখানেই ঘুরে মরে, তাহলে গিরিন ঠাকুরদার আত্মাও নিশ্চয়ই কাছে পিঠে কোথাও ঘুরছে। এসব ঘটনা টের পাচ্ছে, এসব আলোচনা শুনতে পাচ্ছে। কি হচ্ছে সে আত্মা? সন্তুষ্ট, নাকি এইসব গ্রাম্য বৃদ্ধদের মতো ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিতে চাইছে? কে জানে কি? সুভাষ কাকিমার প্রতি খুব বেশি স্নেহভাব তো কখনো দেখিনি তার। তাছাড়া সুভাষ কাকা সিনেমা হুজুগ করে বম্বে চলে যাওয়া পর্যন্ত তিনি তো যতদূর নয় ততদূর খিটখিটে হয়ে গিয়েছিলেন। পুত্রবধূর উপরও কম খাপ্পা হননি। অবশ্যই দোষ দেওয়াও যায় না। 6টি সন্তানের মধ্যে সুভাষ তাঁর শেষ অবশিষ্ট সন্তান। সেই ছেলেও যদি বাড়ি থেকে উধাও হয়ে যায়, তার স্ত্রীর ক্ষমতা না থাকে ধরে রাখবার, তাহলে কি করে তিনি সেই অক্ষমতাকে মার্জনা করতে পারেন? কি করে প্রসন্ন থাকতে পারেন বৌমার উপর? বৃদ্ধ শ্বশুর আর তরুণী পুত্রবধূ, এই সংসার। শ্বশুর যদি রাগ করে সাবু বার্লি সমেত ভারী কাঁসার বাটিটা বেআন্দাজি ছুঁড়ে মেরে বউয়ের কপাল ফাটান, তাহলেও কেউ ধরবার নেই। প্রথম প্রথম নাকি খুব চিঠির ঘটা ছিল সুভাষ কাকার, টাকাও পাঠিয়েছিলেন কবার, কিন্তু মাস 6-7 আর কোনো খবর নেই, না টাকা না চিঠি। সংসারের দারিদ্র্য চরমে। পাড়ার গিন্নিদের দিয়ে নিজের যা একটু সোনাদানা ছিল সবই বিক্রি করিয়েছিলেন সুভাষ খুড়িমা।
বম্বে গিয়ে সুভাষ কাকা যে কোনো কুহকিনীর কুহক জালে আটকা পড়ে গেছেন সে বিষয়ে আর কারুর মতদ্বৈত ছিল না। ওদের যে কি করে চলে সে কথা গ্রামের কেউ কোনোদিন ভেবে দেখেনি, কিন্তু ওদের নিয়ে আলোচনার অন্ত ছিল না। একটা অসহায় মেয়ে মানুষ সে নিজের জোরে দাঁড়িয়ে থাকবে, স্বামী অনাসক্ত হয়ে গেছে বুঝেও ভেঙে পড়বে না, সব সময় হেসে কথা কইবে লোকের সঙ্গে, এটা সত্যিই বড় দৃষ্টিকটু। কিন্তু সে তো তবু সহ্যের সীমানায় ছিল। আর আজ যা জানা গেল এ যে সহ্যের অতীত। আজ যা জানা গেল সেটা হচ্ছে এই, গিরিন ঠাকুরদার মৃতদেহ যখন পড়ে আর বাড়ি লোকে লোকারণ্য, তখন সুভাষ কাকিমা পাড়ার সমস্ত মান্যগণ্য ভদ্রলোকদের সামনে একখানা খামের চিঠি ফেলে দিয়ে মৃদুকণ্ঠে বললেন, এই নিন, এ চিঠি পড়ুন, পড়ে আমার কি কর্তব্য আদেশ দিন, যদি কোনো প্রায়শ্চিত্তের দরকার থাকে তার ব্যবস্থাও দেবেন। একপাশে দাঁড়িয়ে আমিও দেখছিলাম সব। প্রবীণেরা সকৌতূহলে চিঠি কুড়িয়ে নিলেন এই ভেবে যে গিরিন ঠাকুরদার হয়তো লুকোনো টাকা কড়ি কিছু ছিল, সেই সংক্রান্ত কোনো লেখাপড়া। চিঠিটাই হাহা করে কুড়িয়ে নিয়েছে লোকে, বাক্যার্থের দিকে কান দেয়নি। মুখ ছেঁড়া খাম পুরনো চিঠি বার করতেই যতগুলো সম্ভব মাথা তার উপরে ঝুঁকে পড়ল। কিন্তু এ কি চিঠি না জ্বলন্ত আংরা? প্রবীণদের মুখভঙ্গি দেখে যারা চিঠি পড়েনি তারা উদ্গ্রীব হয়ে তাকালো। ব্যাপারটা কি? সতীশকুণ্ড একটু ক্ষোভ এবং ব্যঙ্গ মিশ্রিত হাসি মুখে ফুটিয়ে চিঠিটা ভাঁজ করে খামে পুড়তে পুড়তে বললেন, সকলেই যখন এখানে উপস্থিত আছেন বলে ফেলাই ভালো। সুভাষ বাবাজি আজ 7 মাস হলো গত হয়েছেন। বম্বে থেকে তার এক বন্ধু যথাসময়েই জানিয়েছিলেন, তবে বৌমা এ যাবৎ সংবাদটি গোপন রেখেছিলেন। ঘরের মধ্যে কি বাজ পড়ল? মৃত্যু সংবাদ গোপন রাখার সংবাদ এমন কিছু নতুন নয়। সময়ে অসময়ে অবস্থা বিবেচনা করে লোকে এমন করে থাকে কখনো কখনো। কিন্তু স্বামীর মৃত্যু সংবাদ গোপন করবে স্ত্রী, উদ্দেশ্যটা কি? প্রবীণেরা চোখ গোল করে হাঁ হয়ে তাকিয়ে রইলেন। আর সুভাষ কাকিমা ভাবলে শূন্য মুখে শ্বশুরের অসুখের সময় ব্যবহৃত ঔষধের শিশি, কাচের গেলাস, পিকদানি, কাঁথাকানি, জামাকাপড় ইত্যাদি একত্রে জড়ো করতে লাগলেন। অতঃপর কে একজন মহিলা বললেন, হ্যাঁ সতীশ, বৌমার করণীয় কাজ তাহলে কি হবে? সতীশ কুণ্ডু বললেন, আপনারাই বলুন, আমার এই 60 বছর বয়সে এমন ঘটনা তো দেখিনি সত্যদি। অজান্তে হয় সে আলাদা, বলে অজান্তে সাপের বিষে দোষ লাগে না। সত্যদি বললেন, ছাইপা শাঁখা সিঁদুরের ব্যবস্থা নয় আমি করে দিলাম, কিন্তু একটা প্রাচিত্তিরের দরকার তো। জেনে শুনে এমন অনাচার! হ্যাঁ গো বৌমা, এ চিঠি চেপে রাখবার বুদ্ধি তোমায় কে দিলে বাছা? সুভাষ কাকিমা মুখ তুলে কে জানে হয়তোবা একটু হেসেই বললেন, বুদ্ধি আর কে দেবে পিসিমা, বোধ হয় আমার দুর্মতি দিয়েছে। যাই হোক, বলি এর একটা মানে তো আছে। যদি ওরো চিঠি বলে অবিশ্বাস এসে থাকে, পাড়ার 5টা বিচক্ষণ লোককে দেখাতে হয় তো। অবিশ্বাস? অবিশ্বাস তো করিনি পিসিমা। তাহলে? সুভাষ কাকিমা এবার হাতের কাজ থামালেন, স্থিরভাবে বললেন, ভেবেছিলাম বাবা বুড়ো মানুষ, জীবনভর অনেক শোকতাপ তো পেয়েছেন, মরণকালে না হয় আর নাই পেলেন। সত্য পিসি বললেন, এইটাই কি আর একটা সহজ মানুষের মতো কাজ হলো বাছা? যে যার কর্মফল নিয়ে এসেছে, ভোগ না করে উপায় কি? এই যে তুমি 6 মাস ধরে জেনে শুনে তার ভিটে বসে বিধবা হয়ে সধবার আচরণ করলে, তাতেই কি তার ভালো করলে? এতে তার আত্মার অসদ্গতি হবে না? যাক, এখন ভরচাঁচকে ডাকো, কি বলে দেখি। নারায়ণ নারায়ণ।
ভট্টাচার্য নারায়ণ নারায়ণ করতে করতে এলেন। শুনে এসেছেন তো সব। তিনি বিধান দিলেন, যেহেতু গিরিন ঠাকুরদার শ্বশুর, সেহেতু তাঁর শেষকৃত্যের সঙ্গে সঙ্গে পুত্রবধূর বৈধব্য সাজগ্রহণ দৃষ্টিকটু। অতএব মৃতদেহ বার করার আগেই সুভাষ কাকিমার শেষকৃত্য করে দেওয়া হোক। সুভাষ কাকিমা বললেন, আমার সঙ্গে কি আপনারা কেউ যাবেন পিসিমা? না, আমি একা গেলে চলবে। সত্যপিসি গম্ভীর বদনে বললেন, তোমার অবশ্যই কোনো সাহায্যের দরকার নেই দেখছি, তবে আমার তো একটা কর্তব্য আছে। সেই 18 বছর বয়স থেকে এই কাজে চুল পাকালাম। নাও চলো। থাক থাক, গামছা কাপড় কিছু নেবার দরকার নেই। নাও দীনেশ, তোমরা ততক্ষণ এদিককার গোজগাজ করো। এত বড় একটা কাণ্ডে সুভাষ কাকিমা তাকে কাঁদবার কোনো সুযোগই দিলেন না দেখে বোধহয় চটে গেলেন সত্যপিসি। এসব হলো সকালের কথা। রবিবার বলেই আমি ছিলাম। এখন বাড়ির বিপরীত মুখে চলতে চলতে কোন আত্মার দ্বারা চালিত হয়ে কে জানে গেলাম গিরিন ঠাকুরদারই বাড়িতে। রাত হয়ে গেছে। রাত হয়ে গেছে সে কথা আগে খেয়াল হয়নি। খেয়াল হলো সুভাষ কাকিমার দরজায় এসে। ইতস্তত করে চলেই আসছিলাম, হঠাৎ দেখলাম পঞ্চাকলুর ছোট মেয়েটা বেরিয়ে এসে বলল, দাদাবাবু এসে ফিরে যাচ্ছেন যে? কাকিমা শুধালো, কিছু দরকার আছে? বললাম, না, এমনি দেখতে এসেছিলাম। তুই এখানে রাত্রিরে থাকবি বুঝি? হ্যাঁ দাদাবাবু, মা পেইঠে দিল। বললে, বুড়ো তো মোলো, বামুন দিদি একা থাকবে, নন্দী তুই যা, আত্মীরটুকু থাকবে। পাড়ার আর কেউ নেই? না তো। কথার মাঝখানে সুভাষ কাকিমা বেরিয়ে এলেন। জ্যোৎস্নার আবছা আলোয় সাজসজ্জার পরিবর্তন বিশেষ কিছু বোঝা যাচ্ছে না, তাই রক্ষে। সুভাষ কাকিমা আমার চাইতে বয়সে বড় নয়, নিজের কাকিও নয়, তাই কখনো প্রণাম করিনি। অতএব যজ নততস্থভাবে দাঁড়িয়ে রইলাম। বললেন, মনতোষ না এমন সময় এদিকে? ভাবলাম আপনার একটা খবর। এসেছো তো ভালোই হয়েছে ভাই, বলেই থামলেন। সামান্য একটু হেসে বললেন, ভাই বলেই বলছি, কিছু মনে করো না, বাবা বাছা করে বলতে পারি না। বলছি, গ্রামের আর কাউকে বলতে পারিনি, তোমায় বলছি, তোমার কাকার তো পরলৌকিক কাজের কিছুই হয়নি। এতদিন পরে কিছু হয় কিনা, কিংবা কি হয়, তোমাদের কলকাতার কালীঘাটের কোনো পণ্ডিতকে জিজ্ঞেস করতে পারো। বললাম, আচ্ছা। আর শোনো, ওই সঙ্গে আমার কোনো প্রায়শ্চিত্তের ব্যবস্থা যদি দেন। আমি ক্রুদ্ধ স্বরেই বললাম, কেন? আপনার আবার প্রায়শ্চিত্ত কিসের? মস্ত একটা পাপ তো করলাম এতদিন ধরে। বিধবা হয়ে জেনে শুনে সে খবর চেপে সধবার আচরণ করা। হিন্দু ধর্ম কি এতটা অনাচারের ভার সইতে পারবে? আমি গম্ভীরভাবে প্রশ্ন করলাম, পাপ বলে নিজে স্বীকার করেন আপনি? করেছি বই কি ভাই, হাজার হোক হিন্দুরই মেয়ে তো, কিন্তু সঙ্গে সঙ্গে পুণ্যের লোভটাও মস্ত হয়ে উঠেছিল। ভাবলাম, বুড়ো মানুষকে এই শেষ জীবনে আর মরার উপর খাঁড়ার ঘা দিই কেন? ওকে পুত্রশোকের হাত থেকে রক্ষা করতে তো আমিই পারি, দেখি না ভগবানের উপর কলম চালিয়ে। তাই রাবণ রাজার মতো নিজের মৃত্যুবান যত্নে লুকিয়ে তুলে রাখলাম। রাগ করে বললাম, তা যথাসময়ে তো আবার নিজের হাতেই বার করে দিয়েছেন। এতদিনের যন্ত্রণার কথা থাক, আজকের লাঞ্ছনাতেও কি আপনার পাপের প্রায়শ্চিত্ত হয়নি? সুভাষ কাকিমা এক মুহূর্ত চুপ করে থাকলেন। তারপর বললেন, কি জানি, বুঝতে পারছি না। মনে হচ্ছে একটা কিছু শাস্তি হোক, খুব কঠিন শাস্তি। এতদিন ধরে হেসে গল্প করে সহজ হয়ে বেড়ানোর জন্যে ভয়ঙ্কর কোনো শাস্তি। অজান্তে সাপের বিষ খেলে দোষ হয় না জানি,
কিন্তু জেনে বুঝে সে বিষ হজম করলে তার জন্য শক্ত বিধান শাস্ত্রে নেই? উত্তর জোগাচ্ছিল না। হঠাৎ 12 বছরের নন্দী চৈতন্য করিয়ে দিল, দাদাবাবু, এবার ঘরে যাও। গাঁ ঘরের নোক তো ভালো নয়, কোথায় আনাজ কানাজ দেখবে আর কুচ্ছ রটাবে। আধ হয়েছে তো? কথাটা বড় নিদারুণ সত্যি। লজ্জায় লাল হয়ে উঠলেও এক কথায় উল্টো মুখ ধরতে পারাও শক্ত। তাই বললাম, একটা কথা শুধু জিজ্ঞেস করব কাকিমা, গিরিন ঠাকুরদা আপনার সঙ্গে যা ব্যবহার করতেন সে তো কারুর অবিদিত নেই, অথচ তার জন্যে। কাকিমা হেসে ফেললেন। এটা কি একটা কথা হলো মনতোষ? উনি রাগের মাথায় যখন তখন আমার মাথা লক্ষ্য করে লাঠি নিয়ে তেড়ে আসতেন বলে আমি জেনে বুঝে ওর মাথায় লাঠি বসানোর ভারটা নেব? কিন্তু লোকে কি এর মর্ম বুঝল? লোকের বোঝাটাই তো শেষ কথা নয় ভাই। আচ্ছা, আরেকটি শেষ কথা, কিছুতেই এ সন্দেহকে দূর করতে পারছি না। ভাবছি, কি করে পারলেন? সুভাষ কাকিমা এবারেও একটু চুপ করে থাকলেন। তারপর বললেন, সেটা আমি নিজেও বুঝতে পারি না মনতোষ। কি করে পারলাম? সমাজে সুভাষ কাকিমার মতো নারীরা সেই কবে থেকে আমাদের শিখিয়ে যাচ্ছেন যে লোকে কি বলবে সেই ভেবে নয়, নিজের যুক্তি বুদ্ধি দিয়ে বিবেচনা করে জীবনের সিদ্ধান্তগুলো নিতে হয়। কিন্তু সেটা কজন শিখতে পারি আমরা? কজনই বা নির্ভয়ে গেয়ে উঠতে পারি? তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, যা বলো তাই বলো। আমার যায় বেলা বয়ে যায় বেলা, কেমন বিনা কারণে তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে। কেমন লাগলো আপনার আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করবেন, প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন। আর অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করবেন আমার পরের গল্পের জন্য। খুব ভালো থাকবেন।